গুরুত্বপূর্ণ অনেক কিছু যেমন যেগুলোর উদাহরণ দিচ্ছিলেন সেগুলো আসছে না, কিন্তু এর মধ্যে আবার অনেক কিছু চলে আসে, যেমন এত কিছু পাশ হচ্ছে না, আপনি বলছেন এগুলো নিয়ে তো কোনো আইন সংসদে কথা হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে একদম বরঞ্চ শক্ত করে আরো, আমার অনুষ্ঠানে এই মাসুদ কামাল সাংবাদিক না, তিনি বলছিলেন যে কালো আইনকে আরো অমোচনীয় কালো করা হয়েছে, আপনারা যে কালো আইনটি করেছিলেন সেটিকে অমোচনীয় কালো করা হয়েছে। বিএনপি তো শুরুতে বলেছিল যে করা হবে না, বা তারা নিষেধের পক্ষে না। ডক্টর ইউনূস তাদের রেফারেন্স দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিলেন যে বড় দল যেহেতু চায় না অতএব আমরা এটা করব না। কিন্তু তারপরে ওই হাসনাত আবদুল্লাদেরই একটা নাটকের মতো অবস্থা, যেটি ওই মাসুদ কামালের বক্তব্য থেকেই আমি বলছি, তারপরে নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের কর্মসূচি। এখন সেটিকে মানে বরাবরই এটা বলে আসা বিএনপি এখন সেটাকে কেন শক্তপোক্তভাবে সংসদে পাশ করলো বলে আপনি মনে করেন? এখানেই তো আপনাকে বলতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে এটা হিস্টোরিক ব্লান্ডার। তারেক জিয়া সাহেব নিশ্চিত করেছেন যে আগামী দিনে এই বিএনপি আওয়ামী লীগ একদম কর্নার হয়ে যাবে, সাইডে পড়ে যাবে। 12টা বাজিয়ে দিয়েছেন এটা করে। 2 নাম্বার কথা হচ্ছে যে এই কথাগুলো উদাহরণগুলো আপনাকে দিয়ে আসলাম, এগুলো সবই আলাপ আলোচনা হতো, সমস্যাগুলোর সমাধান হতো যদি বেঁচে থাকার অন্তিম চেষ্টায় বিএনপি এবং আওয়ামী লীগ লিপ্ত না হতো। হুম। রাজনৈতিকভাবে বেঁচে থাকাই যেহেতু একমাত্র উদ্দেশ্য, তাই কিভাবে কে কারে গুতাবে, কিভাবে কে কারে ধ্বংস করবে, কিভাবে কে কারে নিষেধ নিষেধ করবে, নিষেধাজ্ঞা দিবে, এই এই খেলাতেই আমরা মত্ত। সুতরাং ভালো কোনো চিন্তা আপনি আর আশা করতে পারবেন না। এই বিল করার মধ্যে দিয়ে এটা আরো নিশ্চিত হলো, আচ্ছা গেল। আর 3 নাম্বার হচ্ছে জনাব তারেক জিয়া বা সালাউদ্দিন সাহেব বা মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনারা সকলে যদি এই কথা বলে থাকেন যে বড় দল, মানে ওনারা যদি বলে থাকেন যে নিষেধাজ্ঞা করবেন না, আজকে কেন নিষেধাজ্ঞা আসলেন? কারণ দে আর নট শিওর তারা টিকতে পারবেন কিনা, তারা জামাতি ইসলামী এনসিপির ধাক্কাটা সামলাতে পারবেন কিনা, দে আর নট শিওর। যার দরুন বাধ্য হয়ে তাদেরকে ঠান্ডা করার জন্য এই জায়গা পর্যন্ত গিয়েছে। আপনাকে আমি এর আগেও বলেছি হুম। যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের অবস্থানের জায়গাটা একেবারেই কৌশলগত ভাবে খুব কার্যক্ষম কোনো কিছু ছিল না। ভুল সঠিক ওইসব জায়গায় যাব না, এটা কৌশলগত ভাবে আমাদেরকে কোনো কিছু দেয়নি। আমাদের এই 2012 সালের নির্বাচনে আমাদের যে অবস্থানটা ছিল, যদি আমরা আরেকটু চিন্তা ভাবনা করতাম, মানে একা একা সিদ্ধান্ত না নিয়ে যদি আরো প্রাজ্ঞ কিছু মানুষকে নিয়ে হয়তো যে সিদ্ধান্তগুলো আমরা নিতাম, তাইলে আপনি দেখতেন হয়তো বিএনপির উপরে এই চাপটা থাকতো না। আমি জানি না, আমি তো ভবিষ্যৎবাদী করতে পারি না, বাট হুম। আমার কাছে মনে হয়েছে যে আপাতত ইরাক, মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে চাপ, অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় সেই চাপ, আরেকদিকে জামাত ইসলামী এনসিপির চাপ, ভারতের অসহযোগিতার একটা সম্ভাবনা বা চাপ যেটা বিরাজমান সত্য ছিল, অসহযোগিতা করছিল, সবকিছু মিলিয়ে, প্লাস আওয়ামী লীগ বড় দল, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগেরও চাপ, হুম। সব চাপ মিলিয়ে তারা হিসাব করেছে কোন চাপটাকে এখন প্রশমিত করলে আগামী দিনে একটু স্বস্তি মতো দেশ চালানোর চেষ্টা করা যেতে পারে। সেই জায়গা থেকে হয়তো বা তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা ডিজাস্টার, ডিজাস্টার হয়েছে। এটা 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 বাংলাদেশের মানে রাজনীতিকে আর শান্ত এখন এই হতে দিবে না। ডিজাস্টার আওয়ামী লীগ মোকাবেলা করবে কি করে? বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে পীড়াদায়ক, হ্যাঁ বলছি, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পীড়াদায়ক যে কয়েকটা ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে জাসদ, একেবারে ডুবিয়েছিল বাংলাদেশকে, আজকেও তার মানে মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। 2, জামাতি ইসলামের রিহ্যাবিলিটেশন, সেটার মাসুল আমাদেরকে আগামী দিনেও দিতে হবে, বাংলাদেশের পরিচয় হয়তো আমাদের ভুলে যেতে হবে, এটা বাস্তব। হ্যাঁ, জাতীয় সঙ্গীত বাজে দাঁড়ায় না, কি একটা আশ্চর্য ঘটনা। সব পরিষ্কার ভাবে বলে না যে হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মামলার সম্ভ্রম গিয়েছে, নিজের যারা রাজাকার আলবদর ছিল ওগুলাকে শহীদ বানাইতেছে। এগুলো কি? এটা কি জিনিস? এটা হাউ ক্যান দ্যাট বি? এটা আশ্চর্য ঘটনা। দ্বিতীয় দ্বিতীয় অ্যাক্সিডেন্ট যেটা এরশাদের মতো একজন স্বৈর শাসক আমরা পেয়েছি, যে আসলে পরবর্তীতে জিএম কাদের মতো একদম সঠিক উত্তর রেখে যেতে পেরেছেন। হ্যাঁ, মানে সুস্থ ধারার আলট্রুইস্টিক রাজনীতি করতে পারার যে জায়গাগুলো, এগুলো ধ্বংসপ্রাপ্ত। ক্যান্টনমেন্ট থেকে বিএনপি হয়েছে, সে তো হয়েছেই, কিন্তু সর্বশেষ এবং এর মধ্যে সবচেয়ে বড় এপিক স্টোরি হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। এরপরে যে ব্যবধান তৈরি হয়েছে এটা আর আমরা কমাতে পারি নাই। এবং এখন যেটা হলো একদম এপিক যেই ডিসিশন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা। এখন এটার মধ্যে দিয়ে আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ দেখতে পারি না। তাও আশাবাদী মানুষ হিসেবে বলতে চাই, যদি আল্লাহর বাস্তে এখন আমরা কোনো বিদেশি শক্তি বা কোনো বিদেশি গোষ্ঠীর দিকে না তাকিয়ে আমাদের যে লক্ষ কোটি নেতা কর্মী আছে তাদেরকে হুম। ঐক্যবদ্ধ করে যদি একটা অনবদ্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। শব্দটা অনবদ্য বললাম এই কারণে যে এই সংগ্রাম আন্দোলনে শুধু ফুস করে মিছিল করলেন
আর ফুস করে একটা ব্যানার নিয়ে দৌড়ালেন না। হুম। এটা হতে হবে খুবই বোল্ড, আন্তরিক একটি বহুমাত্রিক আন্দোলন বা সংগ্রামের জায়গা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক বিপ্লবের যেমন প্রস্তাবনা থাকবে, ঠিক একইভাবে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের আদর্শকে আবার তুলে ধরার ব্যাপার থাকবে, রিক্রুটমেন্টের ব্যাপার থাকবে, এবং একই সাথে ঝটিকা অবস্থান, আহ, স- লম্বা সময় ধরে অবস্থান, এমনকি নিজেকে ত্যাগের সামনে মুখোমুখি করে আত্মত্যাগ করার যে জায়গা, সবকিছুকে মিলিয়ে একটা বহুমাত্রিক আন্দোলন তৈরি করার ব্যাপার আছে। দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়ে দিব, শুধু একটা হুকুম দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নম্বর টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখাতে পারবো না, তার মানে দলের রেজিমেন্টেশনটা হারিয়ে গেছে। আর এই যদি যে আপনি কেউ বলে যে বলছেন না হারায়নি, তাহলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যার মানে দণ্ডের জন্য রায় মানে জান দিয়েছেন এরকম কাউকে দেখাতে পারবেন না, কিন্তু ওই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড বাতিলের জন্য আইসিটির কাছেই মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে একটা চিঠি আরে পাঠিয়েছেন দূর, এগুলা তো যুক্তরাজ্যে। শেখ হাসিনার কাছে। হ্যাঁ। আরে আরে শুনেন, এগুলো শেখ হাসিনার কাছে পয়েন্ট পাওয়ার জন্য, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে মন্ত্রী হওয়ার জন্য এসব কাজ করে। ও স্টুপিড জানে না যে ভাই চিঠি দিলে কিছু হবে না? হুম। ও বাংলাদেশ আইন জানে? স্টুপিড। ও স্টুপিড না, ও হলো টাউট। ও তো জেনে শুনে করেছে। কারণ যদি বঙ্গবন্ধু কন্যা কোনদিন প্রধানমন্ত্রী হয়, বা ধরেন সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী, বা সাইমা ওয়াজেদ পুতুল যদি প্রধানমন্ত্রী হয়, বা ধরেন মাননীয় শেখ রেহানা যদি প্রধানমন্ত্রী হন, তো বলতে পারবে এই দেখেন আমি তো চিঠি পাঠাইছিলাম। বাটপার টাউট, এগুলা টাউট। মানে কে পাঠালেন? আমরা তো দেখলাম ল ফার্মের পক্ষ থেকে চিঠিটা গেল, কে কিন্তু পাঠালেন কে 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 পাঠালেন আপনি ভালো বের করতে পারবেন। আমি ওইসব থেকে এত শত্রু আর বানাতে চাই না। কিন্তু আপনাকে তো বলছি, বাংলাদেশের আইনি সংস্থা বাংলাদেশের আইনজীবী উকিল নোটিশ পাঠাচ্ছে না, আপনি পাঠাচ্ছেন কিভাবে? আপনি নিযুক্ত হলেন কিভাবে? হাউ আর ইউ পার্টি টু দ্য কেস? ফাইজলামি করার জায়গা পান না। আপনার অনুষ্ঠানে তো বহুবার বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাহী ক্ষমতা বলে, তারপরে সংসদে বিল পাশ করে। তা আওয়ামী লীগের দোষ কি এটা আপনার প্রমাণ করতে হবে না? সংবিধানের 26-এ বলা আছে পরিষ্কার ভাবে যে এমন কোন আইন যদি পাশ করেন যেটা বাংলাদেশের মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, সংবিধানের মূল মন্ত্রের সাথে সাংঘর্ষিক, এটা অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড। বাংলাদেশ আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি একটা মিটিং করে প্রেসিডিয়াম সদস্য সেনাবাহিনী মেম্বারদেরকে নিয়ে একটা সভা করে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একজন আইনজীবী নিয়োগ করার জন্য পারেন না, বা দূতাবাসে আমাদের যে কোনো একজন সিনিয়র নেতাকে এই রেজলিউশন এবং পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পাঠাইতে? কেন আমরা এটা করবো না? কেন আমি সময়ে আমার প্রতিবাদ জানাবো না আইনগত ভাবে? যে আমার দোষ কোথায়? আপনি যে এই বিল পাশ করলেন, আপনি বিলটা পাশ করছেন কিভাবে? আওয়ামী লীগ কিভাবে জননিরাপত্তার জন্য হুমকি? আমি কোর্টকে যে বলতে পারি না যে আপনি একটা রুল জারি করেন, আই ওয়ান্ট টু নো? দেন না, আপনি দেন, বিএনপির আইনমন্ত্রীকে দেন 10 বছর ধরে প্রমাণ করার, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে হবে। উত্তর দিতে পারবে না, কিন্তু আমার কাজটা তো আমাকে করতে, আমি করছি না কেন? কি কারণ? আমার ভয় কি? কেউ হিরো হয়ে যাবে? কোন আইনজীবী নেতা হয়ে যাবে আপনার থেকে বড় নেতা এই জন্যে? তো এইসব টাউটামি বাটপারি করতে কিছু হবে না।